শহীদ রাষ্ট্রপতি সাহেব জিয়া রহমান সাহেব উনি 10ই ডিসেম্বরে 1981 সালে চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে এসে উনি ড্রাইডক একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আবার চলে গেছেন উনি। তো যাওয়ার সময় এয়ারপোর্টে আমাদের সাথে ওনার কথাবার্তা দেখাশোনা হয়, আমরা ভালো আছি কিনা উনি জিজ্ঞেস করলাম, আমরা বললাম ভালো আছি। আমাকে একটু ভালো জানতেন উনি। উনি আমাকে ওই এরোপ্লেনের পাখা আছে না, পাখার নিচে ডেকে নিয়ে গেলেন। তো নিয়ে গিয়ে কয়েকটা কথা জিজ্ঞাসা করলে আমি বললাম, তার উনি প্লেনে উঠে গেলেন, উনি চলে গেলেন। উনি আবার আসবেন এটা কিন্তু আমাদেরকে আর বলেন নাই। আমরা বাইরে জানতে পারলাম যে উনি আবার 10 তারিখ আবার 29 তারিখে আবার চিটাগাং আসবেন। তো চিটাগাং আসবেন ভালো। তো আমাকে 26 তারিখ সন্ধ্যার সময় কর্নেল মাহফুজ সাহেব আমাকে টেলিফোন করলেন যে ভাই আপনাকে তো ঢাকায় আসতে হবে। হ্যাঁ ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? প্রেসিডেন্ট সাহেব কালকে 29 তারিখ চিটাগাং আসবেন, আপনি আমাকে বলতেছেন আবার ঢাকায় যাওয়ার জন্য। এটা কি ব্যাপার? হয়তো না, এটা আমার তো না, ওটা প্রেসিডেন্ট সাহেবের ডিজায়ার। তা আমি বললাম আর কেউ যাচ্ছে নাকি? হয়তো না, খালি আপনি আর সলিমুল্লাহ সাহেব, আর কেউ না। তা আমরা যথাবি ঢাকা গেলাম। 27 তারিখে দেখা হলো রাত্রে, বঙ্গভবনে দেখা হলো ওনার সাথে রাত 8টার সময়। উনি তখন টিভি দেখতেছিলেন। তো আমরা গেলাম, ঢুকলাম, তখন ওর বসলাম, কথাবার্তা বলতে বলে এক সময় এক পর্যায়ে বললো যে দেখো আমি যাচ্ছি চট্টগ্রামে 29 তারিখে, তো তোমরা যদি এয়ারপোর্টে না আসলে ভালো হয়। কোথায়? তোমরাও আসো না, এয়ারপোর্টে কোনো জমায়েত, কোনো লোক সমাবেশ করার কোনো দরকার নাই, তোমরাও আসা দরকার নাই। তাই বললাম স্যার এটা কীভাবে হয়? আপনি চিটাং যাবেন, আমরা যাবো না, আপনাকে আনতে যা, আমরা রিসিভ করবো, এটা কি হয় নাকি? হয়তো না, ওই দিন হয়তো টেকনিক্যালি হয়তো একটু অসুবিধা আছে, না গেলে তোমরা না গেলে, না যাওয়াটাই না যাওয়াটাই আমি আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমার আইসো না। এবং তোমরা আইসো না, আর কোনো রকমের লোক সমাবেশ করার কোনো প্রয়োজন নেই। আমি 10 জন লোকের একটা লিস্ট পাঠাবো, পুলিশের কাছে যাবে সেই লিস্টটা যারা যারা ওই লিস্টে থাকবে তারা আমাকে 29 তারিখ সকাল 10টার সময় সার্কিট হাউসে আমাকে তারা রিসিভ করবেন। যাদের নাম থাকবে না তারা ঢুকতে পারবে না। তো ঠিক আছে স্যার, এটা কথাবার্তা বলে ওর সঙ্গে বিদায় নিয়ে আমরা চলে আসলাম, চিটাগাং চলে আসলাম। তারপরের দিন 29 তারিখ যথাবিহিত আমরা আর এয়ারপোর্টে গেলাম না কেউ। সকাল 10টার সময় আমরা সার্কিট হাউসে গেলাম। তো তখন ওসি ছিল কোতোয়ালি নূর হোসেন। উনি লিস্ট নিয়ে বসে আছেন। আমি বললাম আমার নাম আছে না, দেখেন হয়তো আছে আপনার নাম। তো আমাকে ঢুকতে দিলেন। এরকম 10 জনের মতো লিস্ট, যারা লিস্টে ছিল তারা ঢুকলো। উনি ওই যেখানে ওনার ইয়ে করা হয়েছে, হ্যাঁ ওইখানে উনি গাড়ি করে নামলেন। আমরা ওনাকে ওখানে সবাই রিসিভ করলাম, হ্যান্ডশেক করলাম, আমাদেরকে উপরে নিয়ে গেলেন। উপরে নিয়ে গিয়ে উনি আর ওনার রুমে ঢুকলেন না, সোজা উনি ব্যালকনিতে গিয়ে বসলেন, আমরাও বসলাম।
চট্টগ্রাম আমার খুব ভালো লাগে, চট্টগ্রামে একটা বাড়ি করার আমার বড় ইচ্ছা। উনি অনেক গল্প গুজব করতেছিলাম, কথাবার্তা বলতেছিলেন আমার সাথে। তো কথাবার্তা বলার পরে তো এক পর্যায়ে উনি বলতে চাচ্ছিলেন যে দলটা কেমনভাবে চলতেছে। আমরা বলতেছি তার দল ভালো চলতেছে। তাহলে কিছু নাস্তা পানির ব্যবস্থা করলো, উনি করলেন না, মানে প্রশাসন তো করা হলো, ওগুলো আমরা উনি আপ্যায়ন করলো, আমরা আমার হওয়ারও করলাম। উনি এক পাশ দিয়ে হাসতে হাসতে বললো, তখন আনিস সাহেব আমাদের বিএনপিতে ছিল, বেস্ট আনিস, তখন উনি এমপি ছিল। আনিসকে নিয়ে আমাকে নিয়ে উনি বেলকনি আছে করিডোরের ওখানে গেলেন দিয়ে বললেন যে চট্টগ্রাম আমার খুব ভালো লাগে, চট্টগ্রামে একটা বাড়ি করার আমার বড় ইচ্ছা। তো আমাকে ঠাট্টা করে বলতেছে, ও জাহাঙ্গীর তো আমাকে জায়গা দেবে না, আনিস তুমি একটা জায়গার ব্যবস্থা করো। আনিস বললো সব ঠিক আছে, আমি ব্যবস্থা করবো। এটা বলে কথাবার্তা হাসাহাসি করে কতক্ষণ পরে উনি বললেন যে ঠিক আছে, এই বিকাল আবার দেখা হবে, আমার সাথে বিকালে একটু কিছু 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 ওই মানে ইলাইট পিপলদের সাথে একটা বৈঠক আছে, ওই বৈঠকের পর আবার দেখা হবে, ওখানে আরও কথাবার্তা হবে। তো উনি চলে গেলেন, ওনার বেডরুম চলে, আমরা সবাই চলে আসলাম। উনি মসজিদে গেলেন, চন্দ্রপুরে মসজিদে নামাজ পড়লেন। আমাকে বললো তুমি নামাজ কোথায় পড়বো? আমি নিজের বাসায় বলবো, বাড়িতে পড়বো। উনি যে চন্দ্রপুরে পড়তো উনি আমাকে বলেন না সেটা। তারপর তো আমরা খাওয়া দাওয়া আসা ইয়ে করলাম। বিকালে 6টার সময় যথাবিহিত সার্কুলারে গেলাম। ওই তাও আবার লিস্টেড পার্সন, লিস্টের বাইরে কেউ না। 6টার পরে ওই চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে উনি সভা শুরু করলেন। ওখানে সভাতে কথাবার্তা বললেন, সবার সাথে আলোচনা করলেন, করে খাওয়া দাওয়া খেতে গেলেন রাত 8টার সময়। উনি খাওয়া দাওয়া করার পরে ওনার তৎকালীন স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা ছিল, মজদুর চৌধুরী সাহেব, মুবিল হাসান সাহেব, নজমুলুদা সাহেব, আর একজন মহিলা ছিল কি আমেনা বেগম না কি একটা মহিলা ছিল, উনি সহ আরও কয়েকজন ছিল। তাদেরকে নিয়ে বসলেন, আমাদেরকে আমার বসলেন 2-4 জনকে সাথে কথা বলে, সবার সাথে কথা বলার নাই উনি। ওই 2-4 জনের সাথে লিস্টেড কয়েকজনের সাথে কথা বললাম, তোর মধ্যে আমিও ছিলাম। তো কথাবার্তা বলার পরে দলের কথাবার্তি, দেশের কথাবার্তি, দেশের অর্থনীতির অবস্থা কেরম, এইসব কথাবার্তি বলে উনি একসময় উঠেই চলে গেলেন। উঠে যাওয়ার পরে আবার উনি আসলেন, এসে বললেন যে জাহাঙ্গীরকে একটু আমার হাতটা দেন। তো আমি বললাম এত লোক থাকার এত লোক, নেতা নেতা আছে, এত কিছু আছে, আমাকে নিয়ে যাচ্ছেন কেন উনি ওনার বেডরুমে? ওনার শয়ন কক্ষে আমাকে নিয়ে গেলেন। তখন রাতের 12টা। আমি বসলাম, উনি গেঞ্জি পরা পায়জামা পরা অবস্থায় ছিলেন। দেখলাম আর ছোট একটা বিছানা, এক গ্লাস পানি, একটা গ্লাস ঢাকনা দিয়ে ঢাকা আছে, আর কিছু দেখলাম না। তো উনি বসলাম, আমাকে চেয়ারে বসালেন, উনি চোখে দিয়ে বসলেন, খাটে বসলেন আর কি। বসার এক পর্যায়ে বলতেছে যে দেখো, বিএনপি দলটা আমি গড়ে তোলার পেছনে আমার একটাই উদ্দেশ্য, আমি ওই দলকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই, আর তোমাদের কেউ রাষ্ট্রীয় ক্ষমতার ভাগী করার আমার ইচ্ছা নেই। আমার উদ্দেশ্য একটাই, এই বিএনপি এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হিসাবে কাজ করবে। দেয়ার দিকে পাহারাদার কিসের? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তোমরা হচ্ছে পাহারাদার। ওই জন্যই আমি এই দলকে প্রতিষ্ঠা করছি এবং গড়ে তোলার চেষ্টা করছি। তাই বললাম স্যার আপনি
এত বেশি উদ্বিগ্ন হচ্ছেন কেন? কোথায় আপনার স্বাধীন সার্বভৌমত্ব? কোন জায়গায় আজ, কোন জায়গায় আপনি ইয়ে ইয়ে সম্মুখ এই দেখো, হিলটেকের দিক দিয়ে আমার স্বাধীন সার্বভৌমত্ব সংগঠন, স্বাধীন সার্বভৌমত্ব ইয়ের মিশে আপনার কি হুমকির মুখে। আপনার ওই তালপেট্টি দেখছো তো বঙ্গোপসাগরে, সেখানে আমাদের সম্মুখীন। সেভেন সিস্টার দিক দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মুখীন। তো সেই জন্য আমাদের সবচেয়ে দরকার হচ্ছে একটা, আমার তো দেশের সেনাবাহিনী আছে, অনেক আছে, কিছু আছেন, তারপরেও একটা ভাইটাল একটা ফোর্স যদি আমরা যদি দেশে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা রক্ষা করা আমাদের কঠিন হয়ে পড়বে। দ্যাটস ওয়াই আমি এই বিএনপি প্রতিষ্ঠা করছি। তোমাকে একটা কাজ দিচ্ছি আমি, তুমি সেই কী কাজ? আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র করবো চট্টগ্রামে। সেখানে আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবে মেন্টালি, ফিজিক্যালি তাদেরকে বিল্ড আপ করতে হবে। বিল্ড আপ করার জন্য এটা দরকার, একটা অফিস, একটা ভালো স্থাপনা দেখো যেখানে আমরা সবাইকে নিয়ে এখানে আমরা একটা ট্রেনিং স্কুলের মতো করতে পারি। তো আমি হয়তো ইয়েকে পাঠাবো, ফিরোজ নূরকে পাঠাবো, তুমি তাড়াতাড়ি এটা দেখো। তারপরে বললো যে সলিমুল্লাহ ভাইকে আমি বলছি একটা যুব সমাবেশ করার জন্য চট্টগ্রামে স্টেডিয়ামের মাঠে। আর তুমি তো তোমারটা করছো, ছাত্র সমাবেশ করছো, এটা বেশ ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ। তো এইটা বলার পরে উনি বলে, দেখো আর একটা কথা কি জানো, দলটাতে যাতে দুঃস্থ লোকের আবির্ভাব না ঘটে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। দুঃস্থ লোক বলতে বুঝো? আমি বুঝি স্যার, হয়তো কিছু কিছু দুঃস্থ লোক একটু ঢুকছে যারা দলের সুনাম নষ্ট করতেছে। তাদের মধ্যে এই 6 জন, দেখো তো এদেরকে রাখা যায় কে দলে? তো উনি নিজে বলছেন যে ক্যান্সার হলে কী করতে হয়, আমাকে জিজ্ঞাসা করছেন। ক্যান্সার হলে তো স্যার কেটে ফেলতে হয়। এখন জলমির যারা ক্যান্সার, তাদেরকে রাখা যাবে না। এই ছজনকে যদি বৈশাখ করি, তোমার কোনো আপত্তি আছে? আমার বললে আমি বলছি আমার কোনো আপত্তি নেই। তো উনি ওই দিনে ওনার সাদত বরণের আগে উনি ওদের কি দল থেকে কী করছে, বৈশাখ করছে চট্টগ্রামে জাফরি, নাসিম, বাপ্পি বড়ুয়া, এরকম 6 জন, আরও বলে গেছে, আটগুলোকে বলে গেছে, 3 জন নাম মনে আছে। বাপ্পি বড়ুয়া, নাসিম, জাফরি, আরও ভুলে গেছি, দীর্ঘদিনের ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে স্যার, আপনার সাথে আমরা একমত। সাউথ ইস্ট এশিয়াতে একটা ফোর্সের দেশে গড়ে তুলতে চাইছিলেন। বিভিন্ন নেতাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন, আমি ভালো খারাপ বুঝি, ওনাকে বলার চেষ্টা করছি আর কি, উনি বলছেন। তো এটা বলার পরে উনি এক পর্যায়ে বললেন যে আমাদের তো দলের মধ্যে একটু শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তার জন্য তুমি একটু চেষ্টা করবো, তোমার যাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে তারা যেন একটু হয় কি, দক্ষ, শিক্ষিত, মার্জিত হয়। মাঝে মাঝে লোককে দলের মধ্যে তুমি তোমরা কি করো না, ঢুকার চেষ্টা করো না। আমি সেটা ওনার সাথে কথাবার্তা বলে বললাম। বলার পরে মানে আরও অনেক কথা জিজ্ঞেস করলেন, সব কথা বলা যাচ্ছে না এখন। ওনাকে বললাম আমাদের নেতাদের ব্যাপারে, বললো এই নেতা কী অবস্থা, ওই নেতার কী অবস্থা, ওই নেতার কী অবস্থা, এই নেতা কী করে, ওই নেতা কী করে, এগুলো আমাকে জিজ্ঞেস করলেন। আমি খারাপ বলা সবাইকে মোটামুটিভাবে চেষ্টা করলাম বলার জন্য বললাম। এক পর্যায়ে বললো যে ওই বর্তমান আমাদের অফিসের ব্যাপারে বললেন। এখন ওনাকে কে কি বলছে আমি জানি না,
ইভেন উনি তখন জিজ্ঞাসা করলেন আমাকে যে তোমাদের অফিসের, আমি অফিস স্যার কাজ ঠিক আছে, এইসব কথা বলার পরে আমাকে বললেন তুমি যা, বৃষ্টি পড়তেছে খুব বেশি তখন, তো বৃষ্টি পড়ার পূর্ব মুহূর্তে যখন যাবা কম না তুমি, হয়তো স্যার যাওয়ার তো চলে যাবো আমরা, তো ডিসিকে বলতেছে তুমি একটা ডিসি বলতেছে তুমি একটা কাজ করো, ওনাকে যাওয়ার ব্যবস্থা করো, তো গাড়ি করে আসে নাকি এখানে তোমার কাছে? হোক দৃষ্টি বলতে আমার একটা গাড়ি আছে রাঙামাটি 1000, ড্রাইভার সিরাজ। চৌধুরী সাহেব যাবেন না, চৌধুরী সাহেব থাকার কথা ছিল ইয়েতে কালুঘাটে, উনি সেখানে থাকবেন না, উনি এখানেই থাকবেন, হয়তো ওনার গাড়িটা এখন ব্যাকান আছে, ওটা দিয়ে উনকে পাঠাতে পারবো। উনি আমরা ওই গাড়িতে চলে আসলাম। তারপরে তো আপনার ইয়ে হয়ে গেল, কি দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ। এটা রাত্রে কয়টার দিকে আসলেন? আমি সকাল 1:30, রাত 1:30টার দিকে আসলেন। হ্যাঁ 1:30 দিকে উনি আমাকে আপনার ওনার বেডরুম থেকে ওনার আমি ইয়ের সার্কেলদের ইয়ে পর্যন্ত ভিতরের ফ্লোরের ইয়ে পর্যন্ত আমাকে নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে ওনার হাতটা আমার পিঠে ছিল, আমাকে বললো যাও তোমাকে দোয়া করতেছি, আল্লাহ তোমাকে ভালো রাখুক। হ্যাঁ, সলিমুল্লাহ ভাই তার সলিমুল্লাহ ভাই নিচে ছিল, ওর উপরে আর কেউ ছিল না, সব নেতারা তখন সবাই চলে গেছে, অনলি আমি ছিলাম খালি তখন। এই এই হচ্ছে ঘটনা আর কি। হ্যাঁ, উনি চাইছিল দেশটাকে একটা উন্নত এবং সার্বিকভাবে একটা ফোর্স হিসাবে সাউথ ইস্ট এশিয়াতে একটা ফোর্সের দেশে গড়ে তুলতে চাইছিলেন, এটাই ওনার চিন্তাভাবনা ছিল। ওনাকে অনেকে বলে যে উনি চট্টগ্রামের কি রাজনৈতিক বিবাদ মীমাংসা করতে আসছিলেন, কিন্তু ওদিন আমি দেখলাম চট্টগ্রামের বিবাদ মীমাংসা করার কোনো কথাই উনি সেদিন আমাদের সাথে বলেন নাই। হ্যাঁ, কারণ এটা বলেন নাই আমাদের 1-1.5-2 মাস আগেই তৎকালীন স্পিকার ছিল খুলনার, খুলনাতে ছিলেন কি নাম, ও কি খুলনার স্পিকার ছিল যে রাজ্জাক আলীকে প্রধান করে বরিশালে রংপুরের একরামকে সদস্য করে, তারপরে তোমার এই বরিশালের রাজ্জাক সাহেবকে ইয়ে করে সদস্য করে 3 সদস্য করে কমিটি করছেন। কমিটিকে বলছেন যে তোমরা যাও জাহাঙ্গীর সলিমুল্লাহর বিরুদ্ধে অভিযোগ যেগুলো আছে সেগুলো তদন্ত করে দেখো, যদি তদন্ত করে পাও আমাকে জানাবো, আমি তখন অ্যাকশন নেব। ওনারা এসছেন, এসে আমাদের সাথে দেখা করার নেই, ওনাদের লেভেলে সব জায়গায় ওনারা খোঁজ খবর নিয়েছেন, তদন্ত করছেন, তদন্ত করার পরে লাস্টে আমাদেরকে বলতেছেন যে তোমাদের বিরুদ্ধে বলার জন্য কিছু লোক দাও না আমাদেরকে, তোমাদের বিরুদ্ধে বলা লোক পাইলাম না। এই রিপোর্ট উনি দিয়ে দিলেন কাকে? প্রেসিডেন্ট সাহেবকে। প্রেসিডেন্ট সাহেব সেই রিপোর্ট নিয়ে স্ট্যান্ডিং কমিটি মিটিং ডাকলেন, সেখানে আমাদেরকে নিয়ে গেলেন, আমাদের বিপক্ষ দলকে নিয়ে গেলে বললেন যে অভিযোগগুলো যেগুলো আপনারা করছেন সেগুলো ফেল, কোনো অভিযোগ প্রমাণ করতে পারেন না, অতএব কমিটি ভ্যালিড থাকবে টিল দি নেক্সট কনফারেন্স। অতএব এখানে উনি চট্টগ্রামে দলের সমস্যা দলের বিভক্তি নির্মাণ করতে এসছেন কেউ যদি বলে থাকে, এটা তো মিথ্যা কথা। যারা ওনাকে নিচ্ছিন্ন করা দলের কথায় ছিল ব্যাপার জড়িত ছিল, তারাই এই মিথ্যা প্রচারণা করছে যে দলের বিরোধী মীমাংসা করার জন্য আসছেন। উনি দলের মীমাংসা করতে আসেন নাই। উনি কেন আসছেন আমিও জানি না, উনি জানেন তাই না। হ্যাঁ, আমি তখন রাত্রে 3:30 থেকে 4টার সময় আমাকে প্রথম টেলিফোন করছে রোজি কবির আমাকে বলছে যে এরকম ব্যাপার, আমি জানছেন কিনা, মানে এখানে গোলাগুলি হয়েছে এটা আর কি। তারপর টেলিফোন করলো কমিশনার মান্নান মানে কাজীরডোরের কমিশনার টেলিফোন করার পর আমি তখন খুব হয়ে গেলাম, উদ্বিগ্ন হয়ে গেলাম যে হ্যাঁ কিছু একটা ঘটছে। তো আমি তখন সলিমুল্লাহ ভাইকে টেলিফোন করলাম, সলিমুল্লাহ ভাই আপনি শুনছেন না? হয় আমি শুনছি।
তো একটা কাজ করো, তুমি পারলে তখন একরাম আমাকে ঠেলে উঠছে আবার কাজে, যুবদল একরাম, সেও বসছে, তার পাশে কাঁচার ছিল সব নিকটে পাশে তো। আমরা সকালে আমি সলিমুল্লাহ ভাই একরাম সহ বেবি ট্যাক্সি নিয়ে সার্কারতে গেলাম। সার্কারও যাওয়ার কাজের দৌড়ে ক্রস করতে পারি নাই, তখন একজন পুলিশের ওই কি বলে পুলিশের লোকের কি সার্জেনের কি ওর নামটা ভুলে গেছি, ও আমাকে বাধা দিল, হয়তো জাহাঙ্গীর ভাই কোথায় যাচ্ছেন, 4টার সময় ফোন করছে যে গোলাগুলি হয়েছে, মেরে ফেলছে সেটা বলা নাই, সেখানে গোলাগুলি হয়েছে এটা বলছে।